নরেন্দ্র যে জায়গাটা বলছিলাম যে এক তো হচ্ছে আমি বলছিলাম শুরুতে যে একদিনের বাণিজ্য সম্মেলন ৩৬৪ দিন এখানে তোষণ সম্মেলন চলে, খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু তার ফল পড়ছে সব জায়গাতে। ৩৬৪ দিন দুর্নীতি সম্মেলন চলে, দুর্ভাগ্যজনক, ফল পড়ছে সর্বত্র। ৩৬৪ দিন ধরে এখানে কাটমানি সম্মেলন চলে, এগুলো চলে। আর তারপর যখন আমরা শুনতে পাই যে নারীর ক্ষমতায়নের রাজ্য ১ নম্বর, তখন প্রশ্ন জাগে যে এর সংজ্ঞাটা কি, এর সঙ্গে কানেকশনটা কি বলবেন নরেন্দ্র? দেখুন, এই ক্ষমতায়ন কিংবা এম্পাওয়ারমেন্টের যে প্রসঙ্গটা উঠেছে সেইটা একটু সাবস্টেন্সিয়েট করছি আমি ডেটা দিয়ে। ২০২৪ সালের আমাদের যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনের স্ট্যাটিস্টিক্স অনুসারে প্রতি ১০০০ জন পুরুষে গোটা ভারতবর্ষে ৯৪৮ জন মহিলা, সেখানে পশ্চিমবঙ্গে প্রতি ১০০০ জন পুরুষে ৯৬৮ জন মহিলা ভোটার। অতএব আমাদের এখানে মহিলা ভোটারদের সংখ্যা অনেক বেশি এবং মহিলা ভোটাররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতএব এম্পাওয়ারমেন্টের মধ্যে যদি আমরা পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের কথা বলি, ডিসিশন মেকিংয়ের যে জায়গাটা, সেই জায়গাটায় তাদের একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। এইবার এই যে ডিসিশন মেকিং বা ইনফর্মড চয়েস, সেই চয়েসটা যে উদ্দেশ্যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি করা হয়েছিল, তার উদ্দেশ্যটা ছিল হচ্ছে শিক্ষার হার বাড়িয়ে একজন মানুষকে স্বতঃস্ফূর্তভাবে ভাবতে সাহায্য করা, যাতে সেই মানুষটা দেশের বা রাজ্যের বা তার এলাকার গ্রোথ, যে বাণিজ্যিক গ্রোথ, অর্থনৈতিক গ্রোথ, সামাজিক গ্রোথ, তাতে কন্ট্রিবিউট করে। কিন্তু এখানে পশ্চিমবঙ্গ সরকার এখন যে অর্থনৈতিক পলিসিটা নিয়েছে সেটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি নয়, সেটা কনজামশন ইকোনমিকে প্রমোট করবার পলিসি। উনি যে এম্পাওয়ারমেন্টের কথাটা বলছেন, লক্ষ্মীর ভাণ্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, কন্যাশ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প, এইগুলোর মাধ্যম দিয়ে কোনো মহিলা কোনো সরাসরি এন্টারপ্রেনারশিপ স্কিলের মধ্যে কিন্তু ঢুকছেন না। একটা বড় অঙ্কের পপুলেশনের হাতে কিছুটা ক্যাশ ইনসেন্টিভ চলে যাওয়ার জন্য তারা সেটা দিয়ে জিনিসপত্র কিনছেন, তাদের আর্থিক যে সচ্ছলতার কথা তিনি বলার চেষ্টা করছেন সেটা কনজামশানে কাজে লাগছে, কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশানে নয়। সেকেন্ডলি, এর পাশাপাশি মহিলাদের ক্ষমতায়ন বোঝাতে গেলে কন্ট্রাডিকশানে আপনাকে এনসিআরবি ডেটাটা রেফার করতে হবে, যেখানে লেটেস্ট এনসিআরবি ডেটায় বলা হয়েছে যে 1 বছরে 40,725 জন মহিলা এবং 10,571 জন মানে নাবালিকা তারা মিসিং হয়েছেন, নিখোঁজ হয়েছেন এই পশ্চিমবঙ্গের বুক থেকে, যেটা ভারতবর্ষের মহিলা ক্রাইমের যে রেকর্ড তার মধ্যে ওয়ান অফ দি হাইয়েস্ট স্টেটস। এন্ড এটাও সাপ্রেস ডেটা প্রোভাইডেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। হ্যাঁ, এবং এইগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না, এবং গ্রামগঞ্জে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় সেটা হচ্ছে মহিলাদের ওপরে যে ধরনের ক্রাইমগুলো হয় সেই ক্রাইমগুলো সেটেলমেন্ট বা আরবিট্রেশনের মাধ্যম দিয়ে থানাতেই সেটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়, কেস রেজিস্টার হয় না। এইবার এই বেঙ্গল বিজনেস সামিট, এটা আজকে অনেক বছর ধরে চলছে এবং এখনও পর্যন্ত অ্যাজ সাচ কোনো বড় প্রোডাকশান হয়নি। যেটা নিয়ে খবরের কাগজে লাফালাফি হচ্ছে সেইটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে একটা কোল মাইন, একটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সম্ভবত একটা কোল মাইনের উদ্বোধন করা হয়েছে। সেই কোল মাইনে এটা হবে এবং কয়লা নিয়ে কাজ করতে গেলেই আমাদের মনে আতঙ্ক চলে আসে যে আবার না হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা চলে যায়, আবার সেখান থেকে দুর্নীতি। এবং এখানে ওই কাকদ্বীপের ওখানে একটা ব্রিজ প্রকল্পর একটা বড় প্রজেক্ট টেক আপ করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, জানি না সেটা হবে কি না, বহু বছর ধরে চলছে। দেখুন, বিষয়টা খুব সিম্পল, আমাদের এখানে কেন প্রজেক্ট হয় না, একটা যেটা আমার কো স্পিকার বললেন যে ট্রাস্ট ডেফিসিট, সেটা তো বটেই। আরেকটা জিনিস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মডেলে অপারেট করছেন পার্টিটা, সেটা একটা ফ্র্যাঞ্চাইজি মডেল। মানে উনি বিভিন্ন লোককে বলে দিয়েছেন যে আমার একটা ব্র্যান্ড আইডেন্টিটি আছে, সেই হিসাবে উনি গ্রাউন্ডে ওনার ব্র্যান্ড ইকুইটিটাকে ছেড়ে দিয়েছেন এবং গ্রাউন্ডে ওনার সাবঅর্ডিনেট বস যারা রয়েছেন তাদের ওপরে ওনার কোনো কন্ট্রোল নেই, এবং সেই কারণে সাবঅর্ডিনেট বসরা কে কোথা থেকে 500 টাকার জায়গায় 5,000 টাকা তুলছে সেইটা নিয়ে উনি আর কনসার্ন নন। এবং ওভারঅল আমাদের যেটা এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে স্কিল ডেফিসিট। যে কোনো বড় ইন্ডাস্ট্রি আসতে গেলে আপনি খুব অবাক হয়ে যাবেন, ধরুন আমি আমার মিডিয়া ইন্ডাস্ট্রির কথাই বলছি, বাইরে থেকে যখন কোনো প্রোডাকশন কোম্পানি এখানে কাজ করতে আসছে তারা তাদের ওখানকার লোকজন নিয়ে এখানে আসছে, আমাদের প্রোটোকল অনুসারে কিছু লোকজনকে নিয়ে বসিয়ে রাখছে, কোনো কাজ করাচ্ছে না। কিন্তু বাঙালি যখন কেরালায় কাজ করতে যাচ্ছে কিংবা ব্যাঙ্গালোরে কাজ করতে যাচ্ছে, দিল্লিতে কাজ করতে যাচ্ছে, তখন কিন্তু এখান থেকে স্টাফ নিয়ে যেতে হচ্ছে না, ওখানকার লোক। আপনি আপনার ইন্ডাস্ট্রির কথা বলে আমি জাস্ট মনে পড়ে গেল যে এখানেও দেখুন আপনার ইন্ডাস্ট্রির কথা, আমি আবারও যেহেতু নারীর ক্ষমতায়ন আমার টপিক, আমরা সেখানে আবারও ফিরে আসি। আপনার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও দেখুন, কদিন আগে একজন কেশ সজ্জা শিল্পী
কাজ করতে না পেরে তাকে আত্মহত্যা করতে হয়েছিল, করার পথে তাকে বাড়ি যেতে হয়েছিল, তাকে শেষ মুহূর্তে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। সেখানেই বা পর্যন্ত মানে ইন্ডাস্ট্রি বন্ধ আছে, এখনো শুটিং বন্ধ রয়েছে। তো সব জায়গাতে যে জায়গাগুলো আপনি বলছেন, আমি যদি সত্যি ধরি তাহলে আদৌ কি এখানে সেই পরিসরে, যদিও আজিজুল বাবু যেরকম বললেন যে হ্যাঁ এই প্রকল্পগুলো অনুকরণে তো অনেক কিছু হয়েছে, তো ঠিক শঙ্কুদেব লাডলি বাহানা টাহানা অনেক কিছু হয়তো এখানকার লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী প্রকল্প অনুকরণে হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে এই রাজ্য থেকে দাঁড়িয়ে নারীর ক্ষমতায়নে আমাদের রাজ্য এক নম্বর, এটা কি বলার জায়গায় আমরা আদৌ থাকতে পারছি? এতগুলো ঘটনা একের পর এক হয়ে যাওয়ার পর আদৌ বলা সম্ভব এটা? দেখুন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলতে হয়েছে কেন? কারণ উনি বুঝেছেন যে সমস্ত শিল্পপতিরা ওনাকে এসে প্রশ্ন করেছেন যে আরজি করে হচ্ছেটা কি, মহিলারা এখানে সুরক্ষিত নয়। স্যার, আপনাকে মনে রাখতে হবে যে আরজি করের ঘটনা আন্তর্জাতিক লেভেলকে নাড়িয়ে দিয়েছে এবং তাতে মুখ পুড়েছে ওনাদের। এবং আপনি ভাবুন, এত কাণ্ড হওয়ার পর এখনো পর্যন্ত পানিশমেন্ট দিতে পারেননি, ভয়ঙ্কর জায়গা তৈরি করেছেন, ফলে সেটা জাস্টিফাই করার জন্য ওনাকে এটা বলতে হচ্ছে। আজিজুলদা, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এই যে বলতে হচ্ছে, ঘটনা তো ঘটেইছে, আরজি করের যে ঘটনা সেটা তো শাসক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল এই যে নারকীয় ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে প্রথম থেকে, এবং আজকেও সেই অবস্থানেই রয়েছে। প্রমাণ লোপাটের অভিযোগ আছে আজিজুল্লাহ। না, সেটা তো দৃষ্টান্তমূলক কথা বলছেন, এটা তো জুডিশিয়াল ম্যাটার। আজিজুল্লাহ, আমি আপনাকে একটা কথা বলছি, আমি একজন শিল্পপতি, আমি টাকা ইনভেস্ট করব ভাই। আমি এক সেকেন্ড স্যার, দাদা আমি এক মিনিট সময় নিচ্ছি। ধরুন আমি আমার একটা দামি সম্পত্তি কোথাও রাখবো যেখান থেকে প্রোডাকশন হবে, আমি এমন কোন জায়গায় রাখবো যেখানে সেই সম্পত্তি বেহাত হয়ে যাওয়ার চান্স থাকবে। এই পশ্চিম বাংলার সুরক্ষা নিয়ে চিন্তিত সহমত একদম। শঙ্কুদা, কি করে আজিজুল্লাহ আমি ইনভেস্ট করব? আমি তো টাকা ইনভেস্ট করার আগে প্রথমেই চিন্তা করব যে সেই টাকাটা আমার মার হয়ে যাবে। প্রথম দিন জমি থেকে শুরু করবে কাটমানি খাওয়া তৃণমূল। মহিলা কেউ সুরক্ষিত হবে না, সঙ্গে তারা কিভাবে যাবে, রাত্রিবেলা কি হবে, দিনের বেলা কিভাবে আসবে, দুম করে মুখ্যমন্ত্রী তো বলে দেবেন যে সব জায়গায় সব সেক্টরে রাতে কাজ করার দরকার নেই, পরে হয়তো সব সেক্টরে বলে দিলেন যে রাত্রে নাইট শিফটে করা যাবে না। আমি জানি না যে আমাদেরই বা ভবিষ্যৎ কি, যে রাত্রে আমরা রিপোর্টিং করতে পারবো কিনা, খবর করতে পারবো কিনা, আর কয়েক বছর বাদে এরকম সিচুয়েশন দেখতে হবে কিনা যেখানে সরস্বতী পুজো বন্ধের জন্য হাইকোর্ট চত্বরে কোর্ট চত্বরে আমাদের পাক কাটতে হচ্ছে, সেখানে এরপর এই জিনিসগুলো আমাদেরকে ফেস করতে হবে কিনা আমরা জানি না। তো সেক্ষেত্রে এটা তো প্রশ্নের জায়গা থাকে একটা। আজিজুলদা অনেক হাত তুলছেন। না, আমি আচ্ছা বলেন স্যার, বলেন। বিষয়টা হচ্ছে যে এই যে নারী সুরক্ষার প্রশ্নে কিছু প্রশ্ন তো উঠেইছে, এটা তো স্বাভাবিক ঘটনা, কিন্তু এটাও ঠিক এখনো তুমি যদি দেখো এই কলকাতার বুকে নারীরা রাত 12টা 1টা 2টো যতটা নিরাপদে ঘুরতে পারে, পশ্চিমবাংলার বাইরে তুমি উত্তরপ্রদেশে যাও, মধ্যপ্রদেশে যাও, তুমি রাজস্থানে যাও, সেটা পসিবল কিনা আমরা নিজেরাই টের পাবো। কিন্তু এই ধরনের ঘটনা তো উঠে আসছে। হ্যাঁ, আজিজুল্লাহ আপনি বলছেন কন্যাশ্রী দেওয়ার ক্ষেত্রে আপনারা দেখেন যে সেই পরিবার তৃণমূল করে কিনা? না না, একদম না। আমি বলছি, অভিযোগ করছি ভারতীয় জনতা পার্টি করে, নাম ধরে ধরে কেটে দেওয়া হয়েছে, তাদের কন্যাশ্রী দেওয়া হয়নি, তাদের আবাস যোজনার টাকা দেওয়া হয়নি, তাদের মহিলাদের বিয়ের টাকা দেওয়া হয় না, শুধুমাত্র তৃণমূলের দেখে দেখে দেওয়া হয়। এটা বলবেন না, এটা বলবেন আপনারা বলেন না না না, এটা বলবেন অন্য কাউকে ভোট দিলে তোমার ভাই সরকার, আমি দায়িত্ব নিয়ে বলছি, মুখ্যমন্ত্রী সভা, আমি এখানে এই বিচারিতা রয়েছে, আমরা ভুলে যাচ্ছি। আমি জাস্ট শেষ করব, জাস্টিস দেওয়ার ক্ষেত্রে এই বিচারিতা রয়েছে। শেষ করব এক সেকেন্ড। আমরা যেখানে এই নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বড় বড় করে সরকারি প্রকল্পের কথা বলছেন, ভুলে গেলে চলবে না অরিত্র। এই কদিন আগে সন্দেশখালী এখানেই বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য সেখানকার মহিলাদের কি অসম্ভব নারকীয় অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে দিনের পর দিন। এখনো অনেকে তারা বাড়ি ছাড়া, কারণ তারা মিডিয়ার সামনে মুখ খুলেছেন বলে, যেহেতু নির্বাচন হয়ে গেছে বলে এখনো তারা পর্যন্ত বাড়ি ছাড়া হয়ে রয়েছে। কি প্রকল্পের জায়গায় দাঁড়িয়ে থাকবো আমরা? কি সুরক্ষা নিয়ে কারা রাত্রিবেলা কাজ করবে, দিনের বেলা কাজ করবে, কোন কোন সরকারি প্রকল্পের ফ্যাসিলিটি আমরা পাবো? অরিত্র, কনক্লুডিং রিমার্কসে দুটো জিনিস বলে দিই। প্রধানমন্ত্রীর যে ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল আছে তাদের লেটেস্ট রিপোর্টে একটা অ্যালার্মিং ডেটা বলা হয়েছে, মোর দ্যান 48% বাঙালি ছেলে মেয়ে উভয় মিলিয়ে তারা বাংলা ছেড়ে অন্যান্য পশ্চিমের রাজ্যে, উত্তর দক্ষিণের রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ফলে একটা বড় অঙ্কের লোক বাংলা ছেড়ে চলে যাচ্ছে। এই ডেমোগ্রাফিটার পরিবর্তন নিয়ে সরকার কিছু ভাবছে না। এবং আমাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, এই মুহূর্তে গ্লোবাল বিজনেস সামিটের ক্ষেত্রে কেবলমাত্র বড় ইন্ডাস্ট্রিকে যেরকম জোর দেওয়া হচ্ছে, রাজ্য সরকারের উচিত আমাদের এখানকার স্টার্ট আপ কালচারটাকে প্রমোট করা। আমাদের এখানকার মেয়েদের যদি সত্যি ক্ষমতায়ন করতে হয় তাহলে মেয়েদের মধ্যে এন্টারপ্রেনারশিপ স্কিল বাড়াতে হবে এবং সেখানে তারা যাতে সঠিকভাবে কাজ করতে পারে। একজন একটা ছোট ক্যাফে দিল কি একটা বুটিকের দোকান দিল, সেখানে গিয়েও যদি বিভিন্ন লোকেরা কাটমানি চায়, ঘুষ চায়, থানার পুলিশ গিয়ে ওখানে হুজ্জুতি করে, তাহলে কোনোদিন মহিলা পুরুষ কেউই কাজ করতে পারবে না। ফলে আমি ওর কথা ধরেই বলবো যে ভাই ভাতা ধর্মী জীবন দেবেন না, স্বনির্ভর হতে শেখান মহিলাদের। মহিলাদের স্বনির্ভরতা কমে যাচ্ছে,
ভাতা নির্ভরতা বেড়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।